সর্বশেষ যুদ্ধের পরিস্থিতি সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে। এরপরে জানিয়ে দিব যে কোনো মূল্যে রাশিয়া নিজেকে রক্ষায় প্রস্তুত, কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। এরপরে জানাবো যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে, ইরানি রাষ্ট্রদূতের ঘোষণা। এরপরে জানাবো যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৭৭ মিলিয়ন খরচ করবে হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে না সরালে বড় বিপদ হতে পারে। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে। বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া একটি বক্তৃতায় এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব বদলে গেছে, বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে, তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের ওপরে এসে পড়েছে। রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময় দেখা গেছে দুটি পরাশক্তি পারমাণবিক নিধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের 3 দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের ওপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল। তবে বর্তমান যুগটি সম্পূর্ণভাবে অনেক জটিল। তিনি আরো বলেছেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবার বেশি বেড়ে গেছে। আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একসঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত, যেখানে রয়েছে পরমাণু সম্প্রসারণ এবং ব্যবহারকারী প্রযুক্তি এবং আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তা প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি উল্লেখ করেছেন রাডাকিন। তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে সতর্ক করেছেন যে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। যে কোনো মূল্যে রাশিয়া নিজেকে রক্ষায় প্রস্তুত রয়েছে, কড়া হুঁশিয়ারি ল্যাভরভের। যে কোনো মূল্যে ইউক্রেন রাশিয়ায় উপায় ব্যবহার করতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পাশ্চাত্য মিত্রদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ধাবিত হয়। তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে। 3 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া 2 সপ্তাহ আগে দিনিপ্রতে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। ইউক্রেনের জন্য আমেরিকার ATACMS অস্ত্র পদ্ধতি কার্যকর হওয়ার পর মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হাইপারসনিক ব্যবহারকে পাগলামি হিসেবে উল্লেখ করেছেন। ওই সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করেছেন যে আমেরিকা, রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে হচ্ছে। ইউক্রেনে সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধপরিকর, যদিও কোন প্রক্রিয়ায় তা শেষ হবে সে বিষয়ে ল্যাভরভ কিছু জানেন না বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বিষয়ে তিনি আরো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন মানুষ যিনি ফলাফল দেখতে চান। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে, ইরানি রাষ্ট্রদূতের ঘোষণা। ওমানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মোসা ফারহাঙ্গো বলেছেন, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ পন্থায় প্রতিরোধ চলবে। গতকাল ওমানের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেয়া এক বক্তৃতায় তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে তিনি ইরান এবং ওমানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। ফিলিস্তিন এবং লেবাননের পরিস্থিতি উল্লেখ করে মুসা ফারহাঙ্গো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে একটি স্বাভাবিক জবাব। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা শুধুমাত্র দখলদারিত্বের অবসানের মধ্য দিয়ে অর্জন করা সম্ভব। এর পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জরুরি প্রতিষ্ঠিত করতে হবে। মধ্যপ্রাচ্য বর্তমানে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো উল্লেখ করে মুসা ফারহাঙ্গো বলেন, ইরান এবং ওমানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা প্রতিবেশী ও বন্ধুপ্রতিম সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল। তিনি বলেন, তেহরান ও মাস্কাটের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত।
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৭৭ মিলিয়ন খরচ করবে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ $5 কোটির বেশি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গতকাল সংগঠনটির প্রধান নাঈম কাসেম এই ঘোষণা দিয়েছেন। রেকর্ড করা একটি বক্তব্যে তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে $300 থেকে $400 কোটি দেয়ার হবে। 2 থেকে 3,500 রেজিস্ট্রিকৃত পরিবারকে মোট $77 মিলিয়ন দেয়া হবে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান। নাঈম কাসেম আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের $8,000 দেয়া হবে। এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেয়া হবে $6,000 এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে $4,000 করে পরিশোধ করা হবে। এই অর্থ দেয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এই অর্থের মূল যোগানদাতা হল ইরান। ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। দীর্ঘ 14 মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে না সরালে বড় বিপদ হতে পারে। প্রেসিডেন্ট ইউন সুক ইউল যদি ক্ষমতায় থাকেন তাহলে দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান। তিনি অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। পিপলস পাওয়ার পার্টি পিপিপি এর নেতা হান দং হুন আজ একটি জরুরি বৈঠকে বলেছেন, তার দল বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে যে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় প্রেসিডেন্ট ইউন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের রাষ্ট্রবিরোধিতার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। আজ হান যা বলেছেন তার পূর্বের অবস্থান থেকে একেবারে ভিন্ন, কারণ এর আগে তিনি বলেছিলেন যে তার দল বিরোধী দলের অভিশংসন প্রস্তাব আটকে দিবে। দেশটির বিরোধীরা গত বুধবার সংসদে অভিশংসন প্রস্তাব পেশ করেছিল, তবে সেই অভিশংসন প্রস্তাব পাশ করতে বিরোধীদের অন্তত 8 জন শাসক দলের সংসদ সদস্যদের সমর্থন প্রয়োজন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন যখন সমস্যা তৈরি করছেন এমন রাষ্ট্রবিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য সামরিক আইন জারি করার ঘোষণা দেন, তখন পুরো দেশকে হতবাক হয়ে যায়। কিন্তু দ্রুত এটি স্পষ্ট হয়ে যায় যে দক্ষিণ কোরিয়ার প্রতি বাইরের কোনো হুমকি নয়, বরং নিজেদের রাজনৈতিক সংকটই ছিল তার পদক্ষেপ গ্রহণের মূল কারণ। এরপর পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে 190 জন সংসদ সদস্য দ্রুত সংসদে ঢুকে ভোট দিয়ে সামরিক আইন জারি বাতিল করেন। এ সময় কিছু সংসদ সদস্যকে সংসদে প্রবেশ করার জন্য বেষ্টনী টপকাতে ও ব্যারিকেড ভাঙতেও দেখা যায়। আজ হান উদ্বেগ প্রকাশ করেন যে ইউন ক্ষমতায় থাকলে তিনি ফের সামরিক আইন জারি করার মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে পারে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড কোরিয়া ও কোরিয়ার নাগরিকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। হান আরও জানান, তাদের দল জানতে পেরেছে যে গ্রেপ্তারকৃত বিরোধী রাজনীতিবিদদের দেশটির রাজধানী সওলের দক্ষিণে গনচনের একটি ডিটেনশন সেন্টারে বন্দী রাখার পরিকল্পনা ছিল। তার বক্তব্য থেকে স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে এখন প্রেসিডেন্টের নিজের দল হয়তো বিরোধী দলের শাসকদের সঙ্গে যোগ দিয়ে অভিশংসনের পক্ষে ভোট দিতে পারে। বিরোধী দলের আইন প্রণেতার উদ্বিগ্ন যে সেখানে পুনরায় সামরিক আইন জারি করার চেষ্টা হতে পারে। বিবিসিকে তারা জানিয়েছেন তারা সংসদ ভবনের কাছাকাছি থাকছেন যাতে অমন কোনো ঘোষণা এলে দ্রুত সংসদে গিয়ে সেই ঘোষণা বাতিল করার জন্য ভোট দিতে পারেন। এদিকে শাসক দলের সংসদ সদস্য চো কিয়ং তার প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। চো বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব স্থগিত রেখে জনগণের পাশে থাকা নাকি সামরিক আইন জারিকারীদের মিত্র হওয়া এটি রাজনীতিবিদদের জন্য একটি নৈতিক সিদ্ধান্তের পরীক্ষা।